মেইলটিতে লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার নাম শাহিদ। আমি চট্টগ্রাম থাকার কারণে স্টুডিওতে এসে আমার ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই মেইল করলাম। আমি ভূত এফএমের একজন নিয়মিত ভক্ত। আমি সবসময় ডাউনলোড করে ভূত এফএম শুনি। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কথা না বাড়িয়ে ঘটনায় যাই। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা ২০০৮ সালের। আমি চট্টগ্রামে থাকি, কিন্তু আমার বাণিজ্যের কারণে আমাকে প্রায় ঢাকা যেতে হয়। বলে রাখা ভালো, আমি একজন ভালো আমি আমি একজন নাইট লাভার। রাত জেগে গাড়ি চালিয়ে লং ড্রাইভে যাওয়া ছিল আমার হবি। খুব এনজয় করতাম। একদিন ব্যবসার কাজে ঢাকা যাওয়ার সময় আমি ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে গাড়িতে রওনা হলাম। সময় ছিল রাত ১২টা। যেহেতু আমি প্রায় গাড়ি নিয়ে ঢাকা যাওয়া আসা করি, তাই হাইওয়ে আমার কাছে মুখস্থ ছিল বলতে পারেন। আমি গাড়ি চালিয়ে দাউদকান্দি টোল রোড যখন পৌঁছাই, তখন সময় রাত ৩টা হবে। টোল দিয়ে আ আ ২য় রাস্তা, ২য় বা 2nd ওয়ে বা লেন শুরু হলো। গাড়িতে আছি এবং গাড়িতে এসি অন ছিল, তাই আমার একটু তন্দ্রা ভাব আসছিল। তাই আমি গাড়ির কাঁচ নামিয়ে গাড়ি চালানো শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম একটা অ্যাম্বুলেন্স আমার গাড়িকে হর্ন দিচ্ছে সাইড দেয়ার জন্য। আমিও অ্যাম্বুলেন্স দেখে তাড়াতাড়ি সাইড দিলাম। আমি যখন গাড়িটাকে সাইড দিচ্ছিলাম, তখন আমার গাড়ির স্পিড ছিল ৯০ এর কাছাকাছি। বুঝলাম হয়তো লাশের গাড়ি, তাই দ্রুত গতিতে চালাচ্ছে। গাড়িটা যখন আমাকে ওভারটেক করে চলে গেল, আমি গাড়িটার পেছনে কোনো নাম্বার প্লেট দেখতে পেলাম না। গাড়িটা ছিল হাফ সাদা, হাফ লাল রঙের। মোটামুটি পুরাতন মডেলের একটা গাড়ি বললে চলে। আমি মনে, মনে চিন্তা করছিলাম, এই গাড়ি এত স্পিডে কিভাবে চলছে? গাড়িটা আমার গাড়িকে ওভারটেক করার সময় ওনার ১ মিনিটে আবার আমার সামনে থেকেই নাই হয়ে গেল। আমি ভাবলাম স্পিডে চালাচ্ছে বলেই হয়তো আগে চলে গেছে। কিন্তু এটা চিন্তা করতে না করতেই অ্যাম্বুলেন্সটা ঠিক বিপরীত দিক থেকে আমার গাড়ির দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো। আমি মারাত্মক ভ্যাবাচ্যাকা খেয়ে গাড়িটা কিভাবে বাম সাইডে নিলাম, কিভাবে ব্রেক করে গাড়িটা দাঁড় করালাম, আমি বলতে পারব না। খালি বুঝলাম গাড়িটা খুব স্পিডের ভুল ওয়েতে উল্টো আবার কুমিল্লার দিকে চলে গেল। আমি মাথায় আনতে পারছিলাম না যে দুটো ওয়ে থাকতে গাড়িটা এইভাবে ভুল ওয়েতে কেন এত জোরে চালিয়ে গেল? আমি এই কথাটার মিনিং বুঝিনি। আ আচ্ছা তা মানে আচ্ছা যাই হোক। তো যাই হোক, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন মনে করে আবার গাড়ি চালানো শুরু করলাম। মেঘনা ব্রিজ, মেঘনা ব্রিজ যখন আমি পার হলাম এবং মেঘনা ব্রিজ পার হতেই একটা বড় মোড় পড়ে এবং সেই মোড়টা পেরুলে একটা টঙের দোকান চোখে পড়ল। গাড়িটা দাঁড় করিয়েই ১ কাপ চা পান করলাম। আর চিন্তা করতে লাগলাম অ্যাম্বুলেন্সের কথা। আবার গাড়ি চালানো শুরু করলাম। টার্গেট ছিল ভোর হওয়ার আগেই যাত্রাবাড়ি ক্রস করতে হবে, নইলে জ্যামে পড়ে যাবো। এটাই মাথায় কাজ করছিল। এমন সময় আবার পেছন থেকে হর্নের আওয়াজ। আমি লুকিং গ্লাসে তাকাতেই আমার বুকটা আবার ধড়ফড় করে উঠল। আবার সেই অ্যাম্বুলেন্স সাইড দেয়ার জন্য হর্ন দিচ্ছে। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, সাইড দেয়ার জন্য গাড়ি বাম সাইডে নিলাম। দেখি অ্যাম্বুলেন্স ও আমার গাড়ি বাম সাইডে চলে গেল। ওভারটেক করছে না। আর ননস্টপ হর্ন দিয়েই যাচ্ছে। সাইড দেয়ার পরও ওভারটেক করছে না। কেমন যেন সব উল্টাপাল্টা মনে হচ্ছিল। কি করব চিন্তা করতেই জোরে ব্রেক চেপে ধরলাম। গাড়ি দাঁড়িয়ে গেল। আমার পেছনের অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে গেল। আমি পেছনে তাকিয়ে গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সের দিকে ঐরকম চিন্তা করতেই গাড়িটা জোরে টান দিয়ে সামনে চলে গেল। আমি মনে, মনে চিন্তা করলাম, আমি কি ডাকাতের কবলে পড়তে যাচ্ছি? আশেপাশে গাড়ি, মানুষ কিছু চোখে পড়ছে না। কিছুক্ষণ বসে থাকার পর চিন্তা করলাম, আবার গাড়ি চালিয়ে সামনে আগাই। এগোতে থাকলাম। ৫ মিনিট গাড়ি চালানোর পর আবার সামনে অ্যাম্বুলেন্সটা। আমার গাড়ি দেখার পর অ্যাম্বুলেন্সটা স্পিড কমে আসতে লাগলো। আমি হর্ন দিয়ে সাইড খুঁজছিলাম, কিন্তু সাইড দিচ্ছে না। এইভাবে মিনিট ৩ একই রকম চলার পর অ্যাম্বুলেন্সটা সাইড দিল। আমি ওভারটেক করে সামনে চলে গেলাম। সামনে গিয়ে পেছনে তাকাতেই দেখলাম অ্যাম্বুলেন্সটা রোডের বাম থেকে রোডের রোড থেকে বাম সাইডে ফসলের ক্ষেতের দিকে গাড়িটা নামিয়ে দিল। আমি গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেমে
দৌড়ে পেছনে অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট মানুষগুলোর কি অবস্থা দেখার জন্য গেলাম। ওখানে গিয়ে যা দেখি, আমি নিজেকেও বিশ্বাস করতে পারছিলাম না। গিয়ে দেখি ওখানে কিছু নেই। আমি ওখানে একা দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, এটা নরমাল কিছু না। জোরে দৌড় দিয়ে গাড়িতে উঠলাম, আর যত জোরে পারি তত জোরে গাড়ি চালাতে থাকলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স আবার আমার গাড়ি ফলো করা শুরু করছে। আমি যত জোরে পারি গাড়ি চালাতে থাকলাম, আল্লাহকে ডাকতে থাকলাম। এইভাবে কতখানি গাড়ি চালিয়েছি জানি না। হঠাৎ আজানের শব্দ শুনতে পেলাম। আজান শোনার পর গাড়ির চাকা বাস্ট হওয়ার মতো শব্দ পেলাম। পেছনে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্সটিও নেই। নিজের মাঝে প্রাণ ফিরে পেলাম। মনে হলো সামনে মসজিদ দেখে গাড়ি দাঁড় করিয়ে ফজরের নামাজ আদায় করলাম। আর ওই মসজিদের ইমাম সাহেবের সাথে ঘটনাটা শেয়ার করলাম। উনি আমাকে জানালেন, অনেক সময় যারা আমার মতো একা ড্রাইভ করে তারা এরকম ঘটনার মাঝে পড়ে। কারণ কয়েক বছর আগে এইরকম একটি গাড়ির কারণে এইরকম একটি অ্যাম্বুলেন্সের রোগী সহ পুরো অ্যাম্বুলেন্স থাকা সবাই খাদে পড়ে মারা যায়। এরপর থেকে অ্যাম্বুলেন্সটা অনেকের চোখে পড়েছে। তিনি আমাকে একটু বিশ্রাম নিয়ে ঢাকায় রওনা দিতে বললেন। সেই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বাংলা টাইপ করতে কোনো ভুল হলে তারপরে তিনি সেটা লিখেছেন, ক্ষমা চেয়েছেন। যাই হোক, আপনি চিন্তা করতে পারেন যে একটা হাইওয়েতে কোনো একটা সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কোনো একটা অ্যাক্সিডেন্ট ঠিক না, মানে একটা গাড়ির কারণে, হ্যাঁ অ্যাক্সিডেন্টে অ্যাম্বুলেন্সের ঝামেলা হয়েছিল। তারপর থেকে সেই অ্যাম্বুলেন্সের সবাই তো মারা গেছে, সেই অ্যাম্বুলেন্সের অস্তিত্ব আছে কিনা কে জানে। সেই অ্যাম্বুলেন্সটা তাড়া করে ফিরছে। যারা চট্টগ্রাম থেকে ঢাকা আসছেন, যারা রাস্তায় আছেন, তারা যদি এখন এই মুহূর্তে যদি একা গাড়িতে থাকেন বা ড্রাইভ করে আসেন, আর যদি মনে হয় যে কোনো একটা অ্যাম্বুলেন্স আপনাকে হঠাৎ করে ফলো করা শুরু করেছে, যে অ্যাম্বুলেন্সের কোনো অস্তিত্বই নেই, ব্যাপারটা চিন্তা করে দেখবেন কি অদ্ভুত লাগে। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আজ আমার জীবনের এক অভিশপ্ত রাতের কথা শেয়ার করব আপনার সাথে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম কুমু। ঘটনাটি ঘটে 2016 সালের অগাস্ট মাসে। দিন তারিখ আমার ঠিক মনে নেই, শুধু মনে আছে দিনটা ছিল শুক্রবার। আমি বগুড়া গিয়েছিলাম বাবার সাথে। আমার বাবার পরিচিত এক আঙ্কেলের বাড়িতে উঠি। সেখান থেকে আমাদের বড় ফুপির বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ায় আমাদেরকে সেদিন রাতে ওই আঙ্কেলের বাড়িতেই থেকে যেতে হয়। বলতে রাখা ভালো যে আঙ্কেল মারা গেছেন 1 বছর হলো। বাড়িতে শুধু আঙ্কেল এবং তার একমাত্র মেয়ে আনিকা। আনিকা আপুর সঙ্গে একদিন আমার বেশ ভালোই পরিচয় হয়ে যায়। রাতের বেলা বাবা আর আঙ্কেল এক ঘরে ঘুমোয়, আর আমাকেই ঘুমাতে দেয় আনিকা আপুর সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আনিকা আপু আমার সঙ্গে ঘুমোতে বেশ ইতস্তত করছিল। একবার তো বলল যে ড্রয়িং রুমে ঘুমাবে, কিন্তু আঙ্কেল বলাতে রাজি হয় আমার সাথে ঘুমাতে। ঘুমানোর সময় লাইট অফ করে সেই আপুটা কিছু অদ্ভুত কথা বলে আমাকে। আপুটা বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, আর যদি মাঝরাতে ঘুম ভেঙে কিছু দেখতে পাও তাহলে ভয় পেও না, প্লিজ চুপচাপ ঘুমিয়ে পড়ো, এবং চুপচাপ ঘুমিয়ে পড়ো, ভয় পেলেই মুশকিল। একটা অদ্ভুত অনুরোধ, কিন্তু কথাগুলো হাসতে হাসতেই বলছিল সে। কাজেই আমি গুরুত্ব দেইনি একদমই। তবে সে একটা কথা বারবার বলছিল, ভয় পেলেই মুশকিল, ভয় পেলেই মুশকিল। আমি আমি বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। খুব ক্লান্ত ছিলাম বিধায় তাড়াতাড়ি ঘুম এসে যায়। হঠাৎ সত্যি সত্যিই মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি ডান কাত হয়ে শুয়েছিলাম। মোবাইলে দেখলাম রাত 12:34 বাজে। বাম দিকে ফিরে শুতে যাব, এমন সময় দেখি আনিকা আপু বিছানায় উঠে বসে আছে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে। কাচের জানালা দিয়ে আসা হালকা আলোতে দেখা যাচ্ছে আনিকা আপু বসে বসে একবার সামনে একবার পেছনের দিকে ঝুঁকছে। সাধক ঋষিরা মন্ত্র জপ করার সময় যেমন ভাবে ঝুঁকে ঝুঁকে পড়ে, অনেকটা সেরকম। আমি তখন একটু ভয় পেতে শুরু করেছি, তবু সাহস করে তার গায়ে হাত দিয়ে ডাকলাম, আনিকা আপু। সে আমার দিকে তাকাতেই আমি চিৎকার দিয়ে বিছানা থেকে পড়ে যাই। তার চোখ দুটো রক্তিম বর্ণের, চেহারা ছিল ফ্যাকাশে, আর সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে
যে আমরা চিপে সামলাতে পারিনি। আমি খাট থেকে পড়ে যাওয়ার পর আনিক আপুর ওই ভয়ংকর মূর্তিটি বিছানা থেকে নেমে এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি মেঝের সঙ্গে ঘেঁষে পেছনে সরতে থাকি। একসময় দেয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায়। আর সেই মূর্তিটি আমার সামনে এসে আমার মুখোমুখি হয়ে বসে। আমি সেই মুহূর্তে চিৎকার করে জ্ঞান হারাই। ঘটনা এখানে শেষ হলেও পারত, কিন্তু হলো না। আমার জ্ঞান ফিরল তখন রাত। দেখলাম ঘরে আলো জ্বলছে। আনিকা আপু বেশ স্বাভাবিকভাবে পানির গ্লাস হাতে আমার পাশে বসে আছে। কিন্তু আশেপাশে বাবা কিংবা আঙ্কেল কাউকে দেখতে পেলাম না। অথচ আমি যেভাবে চিৎকার করেছিলাম তাতে তাদের ঘুম ভেঙে যাবার কথা এবং এ ঘরে চলে আসার কথা। আমি বেশ ভালোই বুঝতে পারলাম যে এ ঘরে যা কিছু ঘটছে তার কিছুই তাদের কাছে পৌঁছচ্ছে না। আমি উঠে বসলাম। আর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার পাশে যে আনিকা আপু বসেছিল সে ছাড়াও আরেকজন আনিকা আপু আমার থেকে কিছুটা দূরে মেঝেতে পড়ে আছে। তার নাক থেকে রক্ত পড়ছে। আর তাকে ঘিরে বসে রয়েছে আরো ৩ জন একই রকম দেখতে আনিকা আপু। এটা দেখে আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসি আর বাইরে থেকে দরজাটা লক করে দিই। তখনই ঘরের ভেতর থেকে দরজায় কেউ জোরে, জোরে ধাক্কা দিতে থাকে। আমি দরজার বাইরে আবার জ্ঞান হারাই। এরপর যখন জ্ঞান ফেরে তখন যা হওয়ার হয়ে গেছে। ততক্ষণে আনিকা আপু আর নেই। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলেন গতরাতে কি হয়েছিল? আমি ভেবেছিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু আঙ্কেল আমার সব কথা বিশ্বাস করলেন। তিনি বললেন, আনিকা আপু নাকি প্রায় তাকে বলতো মধ্যরাতে সে নিজের মতো অন্য কাউকে দেখতে পায়। কিন্তু এতদিন তিনি কিছু বিশ্বাস করতেন না। আনিকা আপু যেভাবে মারা গেছে এই ঘটনার প্রায় ১ বছর আগে আনিকা আপুর মা একইভাবে মারা যান। এই দুঃখজনক ঘটনার আমিও একটা অংশ। সবাই অনেকবার বলা সত্ত্বেও আঙ্কেল ওই বাড়ি ছাড়তে রাজি হননি। কিছুদিন আগে আমি সেই বাড়িতে গিয়েছিলাম। আঙ্কেল এখন মাঝে, মাঝে একা, একা কথা বলেন। অনেকে বলে ওদের ওপর কালো জাদু করা হয়েছে। তবে আসল সত্যিটা আমি আজও জানি না। কিসমত তারা কুমু রাজশাহী থেকে লিখেছেন ঘটনাটি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে একটা মানুষ হয়তো আরেকটা মানুষ মানে এরকম ঘটনা ঘটেছে কিন্তু একই রুমের মধ্যে থাকতে গিয়ে ভয় পেয়েছেন। একটা মানুষ হয়তো ২ টো মানুষ হয়ে গেছে সেরকমও হয়তো শুনে থাকতে পারেন আপনারা। বাট আপনি একজনের সঙ্গে থাকতে গিয়েছেন। তাকে আপনি সামনে দেখলেন। সেটাও কিন্তু ভয়ের অংশ না। ভয়ের অংশটা আরো পরে। যেটা উনি লিখেছেন এক লাইনে, এই দুঃখজনক ঘটনার আমিও একটা অংশ। প্রবলেমটা এখানে। এই যে ঘটনাটা, এই ঘটনায় যার সাথে আমি থাকতে গিয়েছিলেন তিনি মারা যান। আপনি মানে ভয়ও পেলেন এবং যাকে নিয়ে ভয় পেলেন তিনি মারাও গেলেন। আপনি কিন্তু সেই ঘটনার একটা অংশ হয়ে গেলেন এবং আজীবন আপনি এই ঘটনাকে লুপে পড়ে যাবেন। আপনি আর এখান থেকে বেরোতে পারবেন না কিন্তু। বারবার ঘুরে ফিরে মনে হবে অনেক কিছু এবং মনে হতে পারে যে আমরা এত বাঁচাতেও পারতাম। মনে হতে পারে যে আমার নিয়ে কিছুই করার ছিল না। এরকম অনেক কিছুই হয়তো মনে হতে পারে। কুমু সেগুলো লেখেননি কিন্তু কুমুর আ মনের অবস্থা বোঝা যাচ্ছে এই ঘটনার ওই একটি লাইনেই। এবং আমি আশা করব যে আপনার মানে কুমু ভালো থাকবেন অ্যান্ড এইরকম ঘটনা যেন কারো সাথে আর কখনো কোনোদিন না ঘটে। আমরা এখানে লিখেছেন যেভাবে যে, "আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি মোহাম্মদ ইমরান হোসেন রাজশাহী বিভাগের মান্দা থানার খুদিয়াডাঙ্গা গ্রাম থেকে বলছি।" আজকে রাজশাহীর ঘটনা প্রচুর কিন্তু না? আচ্ছা, এরপর তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন এবং আমার যে গেস্ট এসছেন তিনিও রাজশাহীর ওই দিকেই থাকেন। সো যাই হোক এখন তো ফার্মগেট আছেন বাট আপনার অরিজিনাল বাসা রাজশাহী তো রাইট? জি। জি, রাজশাহীতে আগে ছিলাম। এখন ২০১২ সালে পাবনায় শিফট করছি। পাবনায় শিফট করেছেন। ওকে, সেটাই বলছিলাম। তো যাই হোক তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ঘটনাটা যিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। যেটা আমার দাদু ও যা ঘটনাটা চরম সত্য। এটা আমার দাদু ও জব্বার দাদুর কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা। ঘটনাটি একটি ভয়ংকর বিলকে নিয়ে। বিলটির নাম পাটবিলা। এখান থেকে প্রায় ৩৪ বছর আগের ঘটনা। বিলটিতে পাট ছাড়া অন্য কোনো ফসল ফলানো যেত না। তাই বিলটি পাটবিলা নামে প্রকাশ পায় বা পরিচিতি পায়। এই বিলের পাশে ভয়ংকর বিশাল জঙ্গল। দিনের বেলায় অন্ধকার হয়ে থাকত। ভয়ে কেউ একা যেতে পারত না। জঙ্গলের ভেতরে একটি বড় পুকুর। পুকুরের চারিপাশে বিশাল বড়, বড় কড়ই, গাব, বুনো কাঁঠাল, বাঁশঝাড় আর বিভিন্ন অপরিচিত গাছে ভর্তি। পুকুরটি পুরাতন পুকুর নামে পরিচিত। তো এই জঙ্গলে দিনের বেলায়ও বিশেষ করে ঠিক দুপুর বিভিন্ন ভয়ঙ্কর চোখ ধাঁধানো কিছু ঘটনা ঘটে। হঠাৎ
হঠাৎ ঝড় নেয়, তবুও দেখা যায় কড়ই গাছের ডাল মড়মড় করে, ঝড় নাই তবুও দেখা যায় কড়ই গাছের ডাল মড়মড় করে বিকট শব্দে ভেঙে যাচ্ছে। কিন্তু লোকজন গিয়ে একটি ডাল ভাঙা বা কোনো চিহ্নও খুঁজে পায় না। আবার কোনো সময় জঙ্গলের ভেতর থেকে শূকরের গোঙানির আওয়াজ শোনা যায়। পুরো জঙ্গল মিলে শব্দ ভেসে বেড়ায়। দাদুরা বলে এটা নাকি সৌরাকালী। সৌরাকালী হচ্ছে কালী শূকরের রূপ ধারণ করে, ধরে থাকে। এবং বিলে সন্ধেবেলা একা একা কেউ মাছ ধরতে চায় না। এবং একদিন জাব্বার নামের একটা ছেলে, যার বয়স ১৭ থেকে ১৮ হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠিক এই সময় ছেলেটি জাল নিয়ে একা বেরিয়ে পড়ল। ছেলেটির মা একসময় একা যেতে মানা করেছিল, তবুও বাধা ঠেলে জাল ফেলতে বিলে আসে। প্রত্যেক দিন বিলে ২-৩ জন লোক দেখাই যায়, সেদিন কেউ নেই। জাল ফেলতে ফেলতে সন্ধ্যা ঘনিয়ে যায়। বিলের তলাতে বড় কচুরিপানায় ভরা। এমন সময় হঠাৎ এক করে ওর কানে বাজে কিছু আওয়াজ এবং কচুরিপানা থেকে সেটা আসে। কিছু একটা গোঙাচ্ছে তখন। আর সেই মানে সুর বালির কথা, সুর মানে যে সে সুরের যে গোঙানির কথা, সেটা মনে পড়ে যায়। তখন জব্বারের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিল এবং গোঙানোর শব্দ তার পিছু ছাড়ল না। আর দেখা যাচ্ছিল যে সেটা কি ভয়ংকরভাবে গোঙাচ্ছে। বিলের আশেপাশে কোনো বসতি নেই। বিলের তলা থেকে জব্বারের বাড়ি হাফ কিলোর অতি সামান্য কিছু কম হবে। জব্বার দৌড়াচ্ছে আর চিৎকার করছে। বাড়ির কাছে আসতে তার মা জব্বারের চিৎকার শুনে বেরিয়ে আসে। জব্বার তার মায়ের কাছে এসে কাঁদে। কাঁদতে থাকে এবং মা তাকে হাজার প্রশ্ন করে, কিন্তু কোনো কথা সে বলতে পারে না, শুধু কেঁদে যাচ্ছে। তারপর প্রচণ্ড কাঁপুনি দিয়ে তার জ্বর আসে। ২-৩টে লেপ দিয়েও সেই কাঁপুনি থামানো যায় না। সেক্ষেত্রে তার মা তাকে কবিরাজ দেখিয়ে ঝাড় দিয়ে ঝাড়ফুঁক করে তাবিজ পালায় ঝুলিয়ে দেয়। কোনো দিন রাতের বেলায় বিলে বিভিন্ন রকমের রঙের আলোর সমাহার দেখা যায়। দেখা যায় ১ম এ ১টি আলো, সেখান থেকে ৩টি, তারপরে ৫টি, ৭টি, এরকমভাবে আলো বাড়তে থাকে। হঠাৎ করে সমস্ত আলো নিভে যায়। হঠাৎ করে আবার আলো জ্বলে ওঠে। কখন বিলের এপাশে, আবার ওপাশে, আবার বিলের ওর পাশে, আবার সেই জঙ্গলে আলোগুলো সেকেন্ডের মধ্যে জায়গা পরিবর্তন করে। আবার দেখা যায় একটু সাহসী রাতের বেলায় যারা, তারা দেখছেন একটি কেরোসিনের বাতি মাটির পাতিলের ভেতর রেখে কুচ নিয়ে মাছ ধরতে আসেন তারা। বিশেষ করে দাদুর সমবয়সী ফয়েজ দাদু আর সিরাজ দাদু দুজনে মিলে কুচ নিয়ে বেরিয়ে পড়তেন। কুচ হলো গ্রামের মানুষের আদি মাছ মারার বাঁশের তৈরি হাতিয়ার। তারা মাছ মারার সময় বিভিন্ন রকমের অদ্ভুত জিনিস তাদের নজরে পড়ত। বিশাল বড় ষাঁড় ফোঁস ফোঁস আওয়াজ করে লেজ নেড়ে চড়ে চড়ে জোরে জোরে চারা মানে জোরে 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 শব্দ করে আর পাট খায়। কিন্তু সকালে দেখলে একটি পাট খাওয়ার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। গাছ যেমন ছিল তেমনই আছে। আবার কোনো দিন মাছ মেরে যাওয়ার সময় বিশাল বড় পুকুর, তাই ছোট মানে প্রায় ছোট একটা গরুর সমান আ কিছু একটা হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে, এরকম দেখা যায়। ফয়েজ দাদুরা চুপ করে থাকে। আবার অবাক দৃষ্টিতে দেখে। একটুও কথা বলে না, যদিও সেটা তাদের আক্রমণ করে। চুপটি করে বসে তারা আল্লাহকে ডাকে। ফয়েজ দাদুর বাড়িতে যেতে হলে সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হয়। যাওয়ার সময় জঙ্গলের ভেতর থেকে ছুটে আসা ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। মাঝে মাঝে সেই কান্না শোনা যায়। শুনে মনে হয় ২ মাসের বাচ্চাকে কে যেন ধরে একাধারে ধরে রেখেছে এবং একাধারে সেই বাচ্চাটি কেঁদে চলেছে। তখন আবার ছাগল অথবা ভেড়া, তাদের গলার আওয়াজ পাওয়া যায়। ডাক শোনা যায় তাদের এই জঙ্গলের ভেতর থেকে। এসব অদ্ভুত ঘটনা সেই বিল ও জঙ্গলে ঘটত। আর অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে। সব ঘটনা বলা সম্ভব হলো না। সেই বিল এখনো আছে, সেই পুকুর এখনো আছে, যার পানি কখনো শুকায় না। মান্দার কোনো শ্রোতা আমার এই ঘটনা যদি শুনে থাকেন, যদি জেনে থাকেন বিল ও পুরনো পুকুর সম্পর্কে, তাহলে তিনি নিশ্চয়ই জানবেন। আশা করি তিনিও একমত হবেন। আমার এই ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই মান্দার বিল নিয়ে আমি আসলে আপনার যে লেখাটা আসলে পড়ার পরে আমি সবসময় যেন বলেছি, একবার রিভাইজ করে ফেলতে পারলে খুব ভালো। অনেক সময় লাইনের এলোমেলো থাকে। তো যাই হোক, যারা মান্দার বিল সম্পর্কে জানেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি আপনি সত্যিই জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে পুরোটা বা আরো যে সমস্ত ঘটনা এই বিলে ঘটে বা আপনি যদি কোনো ঘটনা এক্সপেরিয়েন্স করে থাকেন সেটা আমাদের জানাবেন। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আজকে রাতের শেষ ইনাল।
যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হাই রাসেল ভাই, আমি শাওন ইসলাম, বাড়ি সামান্তা, মহেশপুর, ঝিনাইদহ। বাহ! এখন আবার আমরা যাচ্ছি খুলনার দিকে। আশা করছি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালো দয়া। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়। তাই আমি চাই আমার ঘটনাটি আপনারা পড়ে শুনুন। এখন আমি ঘটনা শুরু করছি। ঘটনাটি রুস্তমের ভাইয়ের কাছে শোনা, যার বাড়ি আমাদের বাড়ির পাশে। ২২ বছর আগে রুস্তম বিবাহ করেছে। ২ বছরের মধ্যে তার একটা কন্যা সন্তান হয়। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তারপর একদিন গ্রামের মানুষের সাথে সে মাছ ধরতে যায়। ঘটনার শুরু এখন। আমি আবারও বলছি, যারা গ্রামের ঘটনা বারবার করে আমাদের শুনতে চান, আপনাদের অনেকেরই অভিযোগ শহরের ঘটনা নাকি আপনাদের একদমই ভালো লাগে না। শুধু গ্রামের ঘটনাই ভালো লাগে। আমি আপনাদের জন্য পরপর ২ টো ঘটনা কিন্তু পড়ছি। কিন্তু আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গ্রামের ঘটনা কিন্তু অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো থাকে। তারপরেও মানে কেন আমি জানি না। যাই হোক, আমাদের সাথে সব রকম ঘটনা মিলিয়ে কিন্তু আমরা রাখি। আপনি দেখেন এপিসোডগুলো শুনে। যাই হোক, মাঝরাতে হঠাৎ তারা দেখতে পেল ১০ কেজি ওজনের অনেক বড়, বড় মাছ, মাছে ভর্তি বিল। এ দেখে সকলে মাছ ধরা বন্ধ করে দেয়। বড় মাছ কেউ ধরে না। রুস্তম নতুন মাছ ধরা লোক হওয়ায় একটা মাছ ধরে। তারপর সকলে ফেলে দিতে বললে তা ফেলে দেয় এবং বাড়ি ফিরে আসে। এ মাছ না ধরার কারণ হলো, পূর্বপুরুষদের কাছ থেকে সকলে শুনে আসছে বিলের মাঝে মাঝে বদজিনের উৎপাত হয়। তখন তাদের খপ্পরে পড়ে গেলে তারা জীবনের শান্তি নষ্ট হয়ে যায়। বদজিনের খপ্পরে সকলে সহজে পড়লেও বুঝতে পারে। এটাতে তারা অভ্যস্ত। ১৯৭১ সালে পাকিস্তানিরা মানুষ মেরে এই বিলে ফেলে রাখত। তারপর থেকে এটা শুরু। কথিত আছে, গ্রামের কবিরাজ বদজিন কিভাবে খপ্পর তৈরি করে তা থেকে সকলকে আগে থেকে বলত। এই কবিরাজের মৃত্যু হয় বদজিনের খপ্পরে পড়ে। এরপর বাড়ি এসে রুস্তমের আচরণ অদ্ভুত হয়ে যায়। সকলের সাথে মারামারি করতে চায় সে। রুস্তমের মা ব্যাপার অনুমান করতে পেরেই পাশের বাড়ির হুজুরকে ডেকে আনে এবং হুজুর কিছু তেলাওয়াত করে ফু দিয়ে তাকে শুতে বলে। রুস্তম ওই রাতে তার স্ত্রীকে বিনা কারণে মারধর করে। এতে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। তারপর তারপর থেকে কোনো রাতে তার স্ত্রীর সাথে থাকা হয় না। একসাথে মানে তারা থাকেই, তারা অদ্ভুত আচরণ সে শুরু করে। এরপর তাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এতে তার সমস্যা আরো বেড়ে যায়। রাতে তাকে খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষ তার উপর দৃষ্টি আছে, তাই রাতে তাকে গ্রামের মানুষ বলে তার উপর দৃষ্টি আছে, তাই তাকে রাতে খুঁজে পাওয়া যায় না। একদিন রাতে তাকে বেঁধে রাখা হয় এবং বাড়িতে কবিরাজ আনা হয়। কবিরাজ বলে এটা জিনের দ্বারা আকৃষ্ট। এই ১ম তার মধ্যে জিন আছে তা স্পষ্ট হয় এবং তা ছাড়ানো হয়। কিন্তু এই ঘটনা প্রতিদিন পুনরাবৃত্তি ঘটে। প্রতিদিন কবিরাজের বাড়িতে আনতে হয়। কোনো প্রকার মাদুলিতে কাজ হয় না। তার পরিবার তাকে বহু জায়গায় নিয়ে গেছে। কোনো সমাধান আসেনি। তার জন্য বহু টাকা খরচ করা হচ্ছিল। কোনো রাতে সে তার পরিবার ভালোভাবে ঘুমোতে পারেনি। একদিন ভারতীয় এক হুজুর তার সাথে হুজুরের সাথে তার পরিবারের দেখা হয়। হুজুর বলে, "আমি এর সমাধান দেব, বিনিময়ে টাকা নিতে পারব না। আমার বাড়ি অনেক দূরে। সেখানে পৌঁছাতে আমার ৳২,০০০ লাগবে। তুমি আমাকে এই টাকা নিঃস্বার্থভাবে দান করবে।" তখনকার সময় ৳২,০০০ অনেক এবং রুস্তমের জন্য প্রতিদিন টাকা খরচ করতে হয়। এইভাবে বহু কষ্টে টাকা জোগাড় করে হুজুরকে দেওয়া হয়। হুজুর সেই রাতে রুস্তমকে সুস্থ করেন এবং জিনকে বোতলে ভরেন। সেই বোতলটা আমি দেখেছি। বোতলে জিনকে দেখা যায় না। কিন্তু মনে হয় পানির ভেতরে পারদ আছে। এই জাতীয় কিছু। বোতলটা হুজুর সাথে করে নিয়ে যায়। রুস্তম তার ২ মাস সুস্থ ছিল। তারপর এক রাতে সিজারের মতো হয়ে যায় এবং এই ভূতের মানে ঘটনা শুরু হয়। সকলে এরকম দেখে অবাক হয়ে যায় এবং ঝামেলা শুরু হয়ে যায়। ১ মাস এভাবে চলার পর আ ভারতীয় হুজুরকে আবার দেখা যায়। তিনি এদের সমস্যার সমাধানের জন্য এসেছেন। তিনি বলেন, "বোতলটা নদীতে পার হওয়ার সময় নদীতে পড়ে যায়। এজন্য আবার সমস্যা শুরু হয়েছে।" তিনি বলেন, "একে সুস্থ করা পুরোপুরিভাবে সম্ভব নয়। কিন্তু তোমরা চাইলে একজনকে আমি জিন ছাড়ানো শিখিয়ে দিতে পারি।" তারপর একজনকে শেখানো হয়। তিনি রুস্তমের পিতা। এরপর ২ বছর রহিনের পিতা এভাবে প্রতি রাতে রুস্তমকে জিনমুক্ত করত। তারপর রুস্তমের বাবা বার্ধক্যজনিত কারণে মারা যায়। রুস্তম আবার বড় সমস্যার সম্মুখীন হয়। রুস্তমের পরিবার এ ঘটনাতে ক্লান্ত হয়ে গেছে। রুস্তমের ভাগ পাওয়া জমির ১ বিঘা পরিমাণ রুস্তমের মেয়েকে দিয়ে দেওয়া হয়। বাকিটা তার চিকিৎসার কাজে ব্যয় করা হয়। এরপর রুস্তমের উন্নতি না হওয়ায় সকলে ক্লান্ত হয়ে চেষ্টা ছেড়ে দেয়। এখন রুস্তমের সমস্যা সপ্তাহে ১-২ দিন দেখা যায়। মাঝে মাঝে তাকে গাছের মাথায় চড়ে নাচতে দেখা যায়। এই মধ্যে
তার মা মারা যায়, তার খাওয়ার জায়গা বন্ধ হয়ে যায়, তার ভাইরা তাকে একটা ভ্যান কিনে দেয় রোজগারের জন্য। অসুস্থ উভয় অবস্থায় তাকে ভ্যান চালাতে দেখা যায়। সকলের কাছে সে পরিচিত হয়ে যায় ভূতে ধরা হিসেবে। তার ভ্যানে যাত্রী হয় না, তার খাওয়া বন্ধ হয় না। দোকানদাররা তাকে বিনা টাকায় খাবার দেয়। মাঝে, মাঝে অন্য কেউ খাবার দেয়। এলাকায় তাই সে মানে মানে বেশ বিখ্যাত আরকি। তাকে দেখা যায় আ তাকে তাকে রুস্তমের এই ঘটনার জন্য সকলে তার ১ম দিনের মাছ ধরাকে দায়ী করে। এখন রুস্তমের অ্যা আ ভাইয়ের কথা মানে কথায় ঘটনাটি লিখছি। অবাক করা হলো রুস্তমের ভ্যান কখনো হারায়নি। ২০০৯ সালে তাকে চেয়ারম্যান একটা রেডিও কিনে দেয় এবং একটা ব্যাটারি দেয়, কয়েকটা ক্যাসেট দেয়। সেগুলো কখনো হারায়নি। সে মাঝে, মাঝে গান ছাড়া অবস্থাতেই ভ্যান চালায়। রুস্তম রুস্তমের এই অস্বাভাবিক আচরণ এবং এই সবকিছুর জন্য পরিবারের সবাই এখনো পর্যন্ত তাকে ওই দিনটির কথার জন্যই বলে যে রুস্তমের এই অবস্থা জুড়ে এই যে জিন দ্বারা সে আক্রান্ত হয়েছে, এটা ওই বিলে মাছ ধরতে যাওয়ার জন্যই। তো এই ছিল রুস্তমের ঘটনা। আশা করছি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন এবং আমি আপনাদের কথা অনুযায়ী বেশ কিছু ঘটনা পড়লাম যেগুলো আসলে পুরোপুরি গ্রামের ঘটনা এবং আমি আশা করব যে যারা চেয়েছিলেন যে গ্রামের ঘটনা বেশি, বেশি শুনতে তাদের সেই আশাটা পূরণ হয়েছে। লিখছেন, হাই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান। আমি সিয়াম, ফরিদপুরে থাকি। আমি একজন ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার। আমি সরাসরি আমার স্টোরিতে যাচ্ছি। আচ্ছা, এই স্টোরিটার আগে আমি আরো কিছু স্টোরি দেখছি এখানে আমাকে পাঠিয়েছে অনেকেই। সেরকম কিছু স্টোরি আমি পড়তে চাই। তো আমাদের এখানে প্রচুর স্টোরি এই সপ্তাহে এসছে এবং তাদের মধ্যে অনেকগুলোই আমি দেখেছি যে বেশ জানার মতো এবং অনেক ভালো। তো আশা করছি আপনাদের প্রচুর আনন্দিত পাবো। তো আমি ১ম স্টোরিতে যাচ্ছি। যে স্টোরিটা শুরু করছিলাম সেটাতে আসবো। তার আগে আরো একটা স্টোরিতে দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ইটস ফাহাদ once again from Auckland এবং তিনি তারপর লিখেছে যে আল্লাহর রহমতে নিশ্চয়ই আপনি ভালোই আছেন। অ্যাকচুয়ালি from being a loyal listener of both of them আমি সবসময় ট্রাই করি to collect stories. Today I'm sending a story about a cemetery. এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মনে হয় ওয়াইকোমেটি এরকম টাইপের বা ওয়াইকোমেটি বা ওয়াইকোমেট এরকম টাইপের কোনো একটা হবে। আমি ঠিক এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। Which is so known as the most haunted cemetery in the entire New Zealand, about 108 hectares of land. First, এই লোকেশন বলে নিচ্ছি, which is এটা হচ্ছে একই জায়গায় এবং এক্সাক্ট লোকেশন আপনারা এটা YouTube এ দেখে নিতে পারেন। আমি দেখেছি এরপরে YouTube এ এটার উপরে অনেক ধরনের অনেক কিছু আছে। আপনারা দেখে নিতে পারেন। এই সিমেট্রিটা বেশ হন্টেড একটা সিমেট্রি সবাই বলে। নাও মেইন ঘটনায় আসা যাক। আসলে কিছু ছোট, ছোট ইনসিডেন্ট কালেক্ট করে কম্বাইন করে লিখলাম। যদিও গুছিয়ে বলতে আর লিখতে পারি না। তারপরেও ট্রাই করি। সো প্লিজ ফরগিভ মাই মেসেজ অ্যান্ড আমি স্টোরি কালেক্ট করেছি। এটা হচ্ছে একজনের কাছ থেকে, যিনি হচ্ছেন রক ময়া, one of the keeper management of the cemetery. আসলে ফুল নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট cemetery and another haunted thing হচ্ছে যে এর পিছনের গ্লেন এডেন রেলওয়ে স্টেশন। এখানে ডিফারেন্ট সেকশন আছে, দ্যাট ইজ ওল্ডার সেকশন, ইয়াং সেকশন, সুইসাইড সেকশন, মার্ডার সেকশন অ্যান্ড সো অন। এখানে এই পর্যন্ত অনেকেই অনেক কিছু দেখেছে। Not just at night, even when it is daylight. এবং যেমন একবার দুপুরবেলার দিকে এক কাপল তাদের প্যারেন্টসের গ্রেভইয়ার্ডের কাছে আসছিল and ওইটা ছিল ওল্ডার সেকশন। আমি যেভাবে লিখেছি সেভাবে কিন্তু পড়ছি। অনেক ধরনের ল্যাঙ্গুয়েজেও অনেক যেভাবে আছে সেভাবে পড়ে যাচ্ছি অথেন্টিক রাখার জন্য। অ্যান্ড তখন তারা একটা ব্ল্যাক রোবস পরা এক মহিলাকে দেখে ফার্স্টে তারা এবার ভেবেছিল যে should be someone, but পরে তারা নোটিস করলো যে মহিলাটি ট্রান্সপারেন্ট, জাস্ট লাইক নাথিং ইনসাইড অফ হার। অ্যান্ড এখানে একটা অফন একটা ব্যাপার এবং সেটা হচ্ছে যে এবং অনেকের কাছেই এই ব্ল্যাক রোবস পরা, এই রোবসটা যারা জানেন তারা তো জানেন। আমি একটু শুধু সবাই যেহেতু শুনছেন সবার জন্য বলছি যে অনেকেই আপনারা দেখেছেন মনে হয় রোবসটা অনেকটা বড় লং, কিভাবে বোঝাবো আসলে। এটা হচ্ছে আপনার একদম গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা পোশাক, অনেকটা আলখেল্লার মতন আরকি। এটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই রোবস পরা মহিলার কথা শুনে এবং দেন
মানে অন্য একটা সময় রাতে একজন কেয়ারটেকার জাস্ট রাতের বেলায় রাউন্ডে বের হয় অ্যান্ড হি ওয়াজ জাস্ট ক্রসিং ইয়াং সেকশন অ্যান্ড সে এক্স্যাক্টলি দেখতে পায় সেটা হচ্ছে যে একটা ছেলে about 15 or 16 years old, সে একটা গাছের সাথে ফাঁসিতে ঝুলে আছে এবং তার চোখ খোলা ছিল এবং সে এটা দেখার পরে অনেক প্যানিকড হয়ে যায়, খুবই স্বাভাবিক, অ্যান্ড ওইখান থেকে ব্রাশ আউট করে জাস্ট ওয়াচ হাউসের সামনে এসে সেন্সলেস হয়ে যায়। প্যারানরমাল নিউজিল্যান্ডের আশা যা প্যারানরমাল নিউজিল্যান্ডের আশা এটা কি প্রতিবেদন থেকে প্যারানরমাল নিউজিল্যান্ডে আসা প্রতিবেদন থেকে জানা যায় যে এই পর্যন্ত ওইখানে ৮ জন কেয়ারটেকার এই পর্যন্ত ভয়ের কারণে তারা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাদের। এবং আরও জানা যায় যে আসা যায় যে যার কাছ থেকে কালেক্ট করেছি তার ফেস করে কিছু স্টুডেন্ট, এবার সেটাতে আসা যায়। আই ওয়াজ নট মাচ অ্যাবাউট, আচ্ছা 2006 এর ঘটনা এটা। নিউজিল্যান্ডে অনেক কোয়াইট এবং অনেক কম লোকের বাস ছিল তখন, তার মতো করে বলছি। এবং আমি একদিন জাস্ট রাতের বেলা একটা জায়গায় একটা হাউসে সাডেনলি অনেক মানে হার্শ অনেক সাউন্ড, জোরে একটা সাউন্ড শুনলাম এবং সেটা দরজা ছিল। ইনস্ট্যান্টলি দরজা ওপেন করলাম এবং আমি দেখলাম যে না, কেউ নেই বাইরে। দেন আমি ভাবলাম যে কিছু একটা ঝামেলা হবে, হয়তো এটা আমার মেবি এটা হ্যালুসিনেশন। বাট আফটার সাম মিনিটস আমি আরেকটা শব্দ শুনলাম খুব জোরে। দেন আমি বের হই, একটা শ্যাডো মুভ করতে দেখলাম, এটা ফলো স্টার্ট করলাম। আমি খুবই সাহসী ছিলাম, এগেইন তখন ইয়াং ছিলাম অনেক বেশি, ভয়ের ব্যাপার আমাকে টাচ করতে পারিনি তখনও, যেহেতু আমরা জানি যে সেমেট্রি, গ্রেভিয়ার্ড এইসবে যারা জব করে তারা খুবই সাহসী হয়। দেন শ্যাডোটা ফলো করতে করতে একটা গ্রেভিয়ার্ডের সামনে এসে দাঁড়ায় অ্যান্ড গ্রেভিয়ার্ডটার মুখ খোলা অ্যান্ড ভেতরে কিছু হাড়গোড় এরকম পড়ে আছে। এটা হচ্ছে খুবই ফ্রিকি ছিল, কারণ আমি এমন কিছু আমার লাইফেও আমি ফেস করিনি কখনো। তারপরে আরেক দিনের ঘটনা বলি। সেদিন আমার রাউন্ডে ছিল আমার, এবং যখন আমি মার্ডার সেকশনের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ডেথ স্যুট পরা 2 জন লোককে আমি দেখতে পাই। কারণ তারা এদেরকে বলা হচ্ছে ওয়েসলিয়ামস, এবং তারা একটা কবরের পাশে কিছু একটা খাচ্ছিল। ওইটা সে মানে অল্প মানে উপলব্ধি করতে পারে, বাট ততদিনে সে ব্যাপারগুলোর সাথে অনেকটা ইউজড হয়ে যায় এবং তাই সে ক্যাথলিক্স এবং অনেক রিলিজিয়াস ছিল এবং সে নিজেকে বন্ধ করে নিয়েছিল। আমরা সবাই জানি যে প্রত্যেক রিলিজনে এরকম কিছু রিচুয়ালস আছে। আমরা এবার আসা যাক মোস্ট হন্টেড পার্ট অ্যাবাউট দ্য রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি স্টেশনের এক্স্যাক্ট সিমেট্রির পেছনে এই স্টেশনটা মূলত ইউজ করা হতো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং যখন নিউজিল্যান্ড এদের মার্টার্স যারা ছিলেন এবং ফেইজদের সাথে হওয়া যে সিভিল ওয়ার ছিল, এটার মধ্যে অনেকে শহীদ হয়েছিলেন এবং তাদেরকে ক্যারি করে নিয়ে আসা হতো এই সিমেট্রিতে এবং কবর দেওয়ার জন্য। এবং সেখানে 70 থেকে 90 এর দিকে যখন কমিউনিকেশন এতটা ডেভেলপ করেনি, তখন মানে আনআইডেন্টিফাইড বডিজগুলো, যেগুলো অকল্যান্ড হসপিটাল এবং আরও অনেক জায়গা থেকে ক্যারি করে নিয়ে আসা হতো সিমেট্রিতে। এখন আসা যায় যে ঘটনায়, যে ময়া যে হচ্ছে যার কাছ থেকে ঘটনাটা শোনা, সে একজন ট্রেন ড্রাইভার অন দ্যাট রুট। একদিন সে এমন কিছু বেওয়ারিশ লাশ ক্যারি করে আনছিল, অ্যান্ড সে এবং তার অ্যাসিস্ট্যান্ট অনেক সাউন্ড শুনতে পাচ্ছিল ভেতর থেকে, কিছু চাবানো বা এরকম হলে যেরকম প্রেশার দিয়ে মানে বোনস ভাঙা এরকম হয়ে যেরকম শব্দ হবে, এই টাইপের কিছু শব্দ তাদের ভাষ্যমতে। এবং খুব বেশি আগের কথা নয়, একবার একটা ট্রেন ওই স্টেশনে এসেছিল এমটি উইদাউট হ্যাভিং এনিথিং ইনসাইড, বাট ওই স্টেশনে আসার পর ট্রেনের ভেতরে সব লাইটস অফ হয়ে যায় অ্যান্ড এমনটা মনে হয় যে অনেক লোক ভেতরে, অর্থাৎ অনেক প্যাসেঞ্জার হয়তো ভেতরে রয়েছে। ওই স্টেশনে প্রায়ই ট্রেন অ্যাক্সিডেন্ট করে অ্যান্ড এনিওয়ান হ্যাজ ডাউট যে সেখানে হয়তো ইনভেস্টিগেট করলে হয়তো দেখা যাবে এবং এই স্টোরিটা কেন ওখানে এরকম ঘটে। আর আমি স্টোরিটা কালেক্ট করেছি আমার সাথে হয়ে যাওয়া কিছু বলিনি, অ্যান্ড যাদের কাছ থেকে শুনেছি তাদের দেখে এবং শোনার পর মনে হয়নি যে দ্য লাইন। বাকি বিশ্বাস অবিশ্বাস নিজেদের। ভালো থাকবেন। স্টুডিওতে যে স্টোরি শেয়ার করা সম্ভব নয়, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহাদ বিন সুলতান, তিনি লিখেছেন অকল্যান্ড থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, অ্যান্ড আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। এবং তিনি লিখেছেন যেভাবে আমি সেভাবেই পড়লাম। আসলে বেসিক্যালি যে ঘটনাটা উনি লিখেছেন সেটা যদি আমি বলতে
বলতে চাই তাহলে ব্যাপারটা এরকম যে এই হন্টেড সিমেট্রিতে আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে যে রোদ পরা কোনো মহিলাকে দেখা যায় বা ডেথ স্যুট পরা কোনো মহিলাকে দেখা যায়। এই জিনিসগুলো খুবই অদ্ভুত কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে আপনি ঘুম থেকে উঠলেন না, আপনার ঘরের মধ্যে যদি আপনি এরকম দেখেন যে রোদ পরা কোনো মহিলা দাঁড়িয়ে আছে বা একটা কালো স্যুট পরা কেউ একজন আপনার রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, কেমন লাগবে? খুবই অদ্ভুত লাগার কথা। আসলে যেকোনো অপরিচিত মানুষকেই তো আপনি যিনি আপনার বাড়িতে থাকেন না, সেরকম অপরিচিত কাউকে দেখলেই তো প্রচণ্ড ভয় পাওয়ার কথা। সেক্ষেত্রে যদি এইরকম কিছু হয়, আমি খুবই অবাক হয়ে যাই যে কিছু মানুষকে তো অবশ্যই কবর পাহাড়েতে মানে থাকতেই হয়। আমি কিছুদিন আগে বেশ গত ঈদের সময় বোধহয় হঠাৎ করে আমার ঘটনাটা এটা পড়তে গিয়ে মনে পড়ল। তো আমি একটা কবরস্থানে, আমি নাম বলব না কোন কবরস্থান, এবং সেই কবরস্থানে আমি একটা জায়গায় একটা কবর আমার রিলেটিভের কবর। এবং কার সেটা আমি বলছি না, কিছুই বলছি না। আমি শুধু জাস্ট বলে যাচ্ছি। তো সেইটার ব্যাপারে আমি কথা বলতে আমি গিয়েছিলাম। তো ওই গোরস্থানের ভেতরেই একটা জায়গায় গোরস্থানের মানুষজন বা ম্যানেজমেন্ট যারা কি বলবো আমি জানি না। মানে ওইখানেই থাকেন ওনারা। গোরস্থানের লোকজন আরকি। সম্ভবত এনারা কর্পোরেশনের লোক বা কিছু হবে, আমি ঠিক সিউর না। ওনাদের সাথে খুঁজতে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে আমি দেখলাম যে আমি ১ম এ বাইরে থেকে জিজ্ঞেস করলাম যে, "ওনারা কোথায়?" তো বলল যে, "এই গোরস্থানের ভেতরেই অমুক রাস্তা দিয়ে এদিক দিয়ে যাবেন। কিন্তু চারদিকেই তো কবর। যেয়ে তারপরে অমুক ঘরের সামনে যাবেন এবং সেই ঘরের মধ্যেই অফিস এবং সেখানে ওনারা আছেন। ওখানে আপনি পেয়ে যাবেন ওনারা।" আমি অফিসে ছিলাম। তো আমি ওনাদের কথা শুনে হাঁটতে শুরু করলাম। এবং হাঁটতে আমি যখন ওই রুমটার সামনে এসে দাঁড়ালাম, তখন দেখলাম যে nobody was there. রুমটা পুরোপুরি ফাঁকা। এটা ভাগানো। আমি যখন ফিরে আসবো তখন আমার কাছে খুব ভয় লেগেছিল। কারণ ওরা কনফার্ম করল এখানে লোকজন আছে এবং এদিকে গেট বন্ধ। হয়তো এদিক দিয়ে কেউ বেরিয়েও যেতে পারে। I don't know, বাট কেউ হয়তো ছিল না, ওই যে আন্দাজে বলেছে। কিন্তু ফেরার সময় অনেক কিছু আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো এবং সেই সময় সন্ধ্যা হয়ে আসছিল, মাগরিবের সময়। এবং আমার ফেরার সময়টা আমি খুবই প্রচণ্ড রকমের অস্বস্তি নিয়ে ফিরেছি। এই সময় আমি যদি কবরস্থানে বা গোরস্থানে আমি যদি এরকম করে কিছুটা আবিষ্কার করে ফেলতাম বা কাউকে যদি দেখে ফেলতাম, খুবই আনএক্সপেক্টেড কাউকে, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই ভয়ংকর ছিল, তাই না? আর আর আমি ভাবি যে যারা রাতের বেলাতেও পাহাড়ে থাকেন বা ওখানে থাকেন, তাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। আপনার রুমের কথা চিন্তা করুন, তাহলে সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়েজ, আমরা চলে যাব পরবর্তী কথায়। আজ আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আজও আমার জীবনের অনেক বড় একটি প্রশ্ন হিসেবে রয়েছে। জানি না এর ব্যাখ্যা বা উত্তর আজও পাবো কিনা। ঘটনাটি ঘটে নবাবগঞ্জ থানার কোনো একটি পরিত্যক্ত পেট্রোল পোস্টে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাস ৭ তারিখে। আমার এখনো স্পষ্ট মনে আছে, চাঁদনি রাত, আকাশের আবছা আলোতে আমি সেই পেট্রোল পোস্টের পাশ দিয়ে বাইসাইকেল নিয়ে গান গাইতে আসছিলাম। সাইকেলের পেছনে বসেছিল আমার ফ্রেন্ড এ ক্লাস। হঠাৎ সামনে একটি বৃদ্ধ লোক এসে আমার সাইকেলের হ্যান্ডেল ধরে এবং করুণ সুরে আমার কাছে আর্তনাদ করে এবং বলে, "বাবা, আমার স্ত্রীকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও।" আমি কিছু বুঝতে পারি না। অনেকে দেখে অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত মনে হচ্ছিল। আমি তার আর্তনাদ শুনে আর চুপ থাকতে পারলাম না। আমার ফ্রেন্ডকে বললাম, "তুই এইখানে সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে থাক, আমি আসছি।" একদিকে আমার ফ্রেন্ড আমাকে বারবার না যাবার জন্য বারণ করছিল, অন্যদিকে বৃদ্ধ লোকটির আর্তনাদ। আমি বুঝতে পারছি আমি কোন দিকে যাব। আমি আমার ফ্রেন্ডকে বললাম, "তুই একটু অপেক্ষা কর, আমি যাবো আর আসবো।" অনেক কথা বলার পর আমার ফ্রেন্ড বলল, "ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি।" এরপর আমি বৃদ্ধ লোকটির সাথে গেলাম এবং পেট্রোল পোস্টটা ছিল মেইন রোড থেকে একটু দূরে ঝোপের মধ্যে ছোট্ট একটি পরিত্যক্ত ঘর। স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আবছা আলোতে। আমি ওনাকে বললাম, "কোথায় আপনার স্ত্রী?" উনি বললেন, "আরেকটু সামনে বাবা" বলে তিনি আমাকে ওই পেট্রোল পোস্টের সেই ঘরের সামনে নিয়ে গেলেন আর বললেন, "এই ঘরের মধ্যেই আমার স্ত্রী আছে।" আমি কিছুটা অবাক হলাম। এত পুরাতন একটা শ্যাওলা পড়া ভাঙা ঘরে আপনার স্ত্রী, তাকে রেখেছেন, আজব ব্যাপার। আমি ঘরটির ভাঙা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম ঘরটির ভেতরে কিছু মিটমিট আলো দেখা যাচ্ছে। উনি আমাকে বললেন, "তুমি এখানে দাঁড়াও, আমি দেখি কবরটা খোঁড়া শেষ হলো কিনা।" আমি ওনার কথা শুনে অবাক হলাম। আমি বললাম, "কবর মানে? কার কবর? আপনি না বললেন আপনার স্ত্রী অসুস্থ?" উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটতে শুরু করলেন। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। চারিদিকে ঝোপঝাড়ের অন্ধকারের জনমানব শূন্য একটি জায়গা। কেউ নেই, শুধু আমি একা দাঁড়িয়ে আছি। চাঁদের আলোতে শুধু পেট্রোল পোস্টের ভাঙা ঘরটা দেখা যাচ্ছে। ১০-১৫ মিনিট হয়ে গেল। ওনার কোনো পাত্তা নেই। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি ১১টা ৪৫ মিনিট। অনেক অস্বস্তি হচ্ছিল। অবাক করা কাণ্ড। তৎক্ষণাৎ
নাকে একটা বিশ্রী দুর্গন্ধ আসতে শুরু করলো। সময়ের সাথে সাথে গন্ধটি তীব্র হতে শুরু করলো। আমি চারদিকে খুঁজতে লাগলাম যে গন্ধটি কোথা থেকে আসছে। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কিছু পাচ্ছিলাম না। অবশেষে দেখা বাকি সেই পেট্রোল পোস্টের ঘরটি। দেখে আমি হালকা হালকা ভয় পাচ্ছিলাম। ১ পা ২ পা করে আমি সেই ঘরটির দিকে যাই এবং নাকে বিশ্রী দুর্গন্ধটা আরো বেশি অনুভব করতে থাকি। অবশেষে ঘরটির কাছে পৌঁছালাম। ঘরটি থেকে এত বেশি দুর্গন্ধ আসছিল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাহস করে হাত দিয়ে এক ধাক্কায় দরজাটা খুললাম এবং বিশ্বাস করতে পারবেন না, আমি দরজাটা খুলে ভেতরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে ওই ঘরটির মধ্যে একটি লাশ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। যিনি ঝুলে আছেন তিনি আর কেউ নন, সেই বৃদ্ধ লোকটি আমাকে যিনি স্ত্রীর কথা বলে এখানে নিয়ে এসেছেন। এসব দেখার পর আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে পারলাম না। আমি ওখান থেকে বাড়ির দিকে দৌড় দিয়ে ঘরটি থেকে বেরিয়ে এসে দেখি সেই বৃদ্ধ মানুষটির লাশটি একটি সাদা কাফনে জড়িয়ে ঘরটির দরজার সামনে পড়ে আছে। এরপর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। এক চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারাই। পরে আমি নিজেকে আবিষ্কার করি আমার বাসায়। আমার ফ্রেন্ড আমাকে বলে, "কিরে, তুই কাল রাতে ওই বৃদ্ধ লোকটির কথায় ওনার সাথে আমার স্ত্রীকে দেখতে গেলি। তারপর তোর গলার আওয়াজ শুনে আমি ওখানে গিয়ে দেখি তুই পেট্রোল পোস্টের সেই ঘরটার সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছিস। কাল রাতে ওখানে কি হয়েছিল?" ফয়সাল ভাই, আমি আজও এই প্রশ্নের উত্তর পাইনি যে সেই দিন রাতে আমার কাছে যিনি এসেছিলেন সেই বৃদ্ধ লোকটি কে, সেই বৃদ্ধ তিনি কে, এবং আমার যদি সেই বৃদ্ধটি আমার কাছে এসেই থাকেন তাহলে সেই পেট্রোল পোস্টের ঘরে ঝুলে থাকা লাশটি কার ছিল। আমি আজও এর ব্যাখ্যা পাইনি। যদি কারো কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে তাহলে প্লিজ জানাবেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া চিরসত্য ঘটনা। ঘটনাটি শেয়ার করার মতো সাহস পাচ্ছিলাম না। আজ সাহস করে ঘটনাটি শেয়ার করলাম। ভালো লাগলে আপনিও শেয়ার করবেন। খোদা হাফেজ। তো এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি ফারুক তোরে শোনালাম ঠিক যেভাবে পাঠিয়েছিলেন। আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। দেখি নাম বলা যাবে কিনা আগে তো জানি না, সুতরাং ঘটনাটা পড়ে হ্যাঁ তিনি নিষেধ করেছেন নামটা বলতে। ওকে, অনেক ঘটনায় যায়। হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন আর সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। আমার নামটা প্রকাশ করবেন না প্লিজ। আমি তুই আচ্ছা তারপরে আপনার নাম বলে দিয়েছেন। এই নামটা নিচে দেখবেন তখন। সে নীলফামারী থেকে তিনি লিখছেন, আমার ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে যেটা আমার ওপর করা হয়েছিল। ঘটনাটি ২০১৬ সালের। ঘটনাটি কিভাবে শুরু হলো সেটা আগে বলি। আমার একটি ছেলের সাথে ২ বছর রিলেশন ছিল, কিন্তু ছেলেটির কিছু সমস্যা ও খারাপ কিছু কাজের জন্য আমার রিলেশনটা আমরা ব্রেকআপ হয়ে যায় আমাদের ২০১৬ সালে। তারপর থেকে শুরু হয় আমার সাথে খারাপ কিছু ঘটনা। সময় ছিল ২০১৬ মে মাস। রোজ রাতের মতো ঘুমাচ্ছিলাম। রাত ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার মাথার কাছে ৩-৪ বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির চুলগুলো লম্বা ছিল আর কোঁকড়াও। ছেলেটির চেহারা সাধারণ ছিল, কিন্তু তারপরেও কেমন যেন ভয়ানক। সে ৩-৪ সেকেন্ড আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। সে চলে যাওয়ার পর আমার হুঁশটা ফেরে। আমি আসলে ভয় একটু কম পাই ছোট থেকেই, তাই কিছু মনে করিনি, ভেবেছি আমার স্বপ্ন। কিন্তু প্রতিদিন আমি সেই ছেলেটাকে দেখতাম। এভাবে ১০-১২ দিন চলে গেল। আমি যখন ছেলেটিকে প্রথম দেখা শুরু করলাম সেদিন থেকে আমি আস্তে আস্তে সিক হতে শুরু করলাম। মাথা ব্যথা, সর্দি, জ্বর লেগেই ছিল। কিন্তু একদিন আমি রাতে যখন ঘুমাই ঠিক ৩টার দিকে ওই ছেলেটি আবার আসে আমার কাছে। কিন্তু সেদিন সে এসে শুধু আমার কাছে দাঁড়িয়ে ছিল না, আমার মাথার চুল প্রচণ্ড জোরে টান দেয়। আমি বিছানা থেকে উঠে পড়ি তাড়াতাড়ি, কিন্তু সেই ছেলেটিকে আর দেখতে পাই না। তার পরের দিন আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আমি এতই সিক হয়ে পড়ি যে আমি মাথা উঠাতে পারতাম না। তার ৩-৪ দিন আমার সাথে কিছু হয়নি। কিন্তু ৫ম দিন আমার মাথায় সেই ছেলেটি আমার কাছে এসে আমার পা ধরে জোরে টান দেয় আর আমি উঠে পড়ি তাড়াতাড়ি। সেদিন আমি একটু বেশি ভয় পেয়েছিলাম। কারণ ছেলেটি সেদিন আমার একা আসেনি, সাথে একজন লম্বা কালো আলখাল্লা পরা লোক ছিল সাথে। তার পরের দিন আমি পায়ে খুব ব্যথা অনুভব করি। তখন পায়ে আমি ৪ টা ছোট আঙুলের ছাপ দেখতে পাই। এতদিন আমার সাথে যা ঘটেছে আমি আমার পরিবারের কেউ সেটা জানিয়েছিলাম না। কিন্তু সেদিন আমি আমার মাকে বলি আর সেই আঙুলের ছাপ দেখাই। আমার মা বিশ্বাস করেনি। বলেছেন, "হয়তো ব্যথা পেয়েছ।" আমি তাকে কোনোভাবেই বুঝাতে পারিনি যে কিছু দিয়ে কেটে গেলে বা লাগলে আঙুলের ছাপ তো বসবে না। কিভাবে আমি প্রতিদিন সিক হয়ে যাচ্ছিলাম। আমার কিচ্ছু ভালো লাগতো না।
একা থাকতাম, মেজাজ খিটখিটে লাগতো, পড়ার ক্ষতি হতো। এভাবে ১ মাস পার হলো। এরপর শুরু হলো নতুন ঘটনা। ঠিক ৩টার দিকে আমার ঘুম ভাঙলো। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে ২ টা বেঁটে মানুষ, যাদের আমরা বন মানুষ বলি, আমার হাত শক্ত করে ধরে রেখেছে। উল্লেখ্য, আমি সবসময় কাত হয়ে আর সেই যে ছোট ছেলেটার সাথে একজন লম্বা কালো আলখেল্লা পরা লোককে দেখেছিলাম, সেই লোকটি আমার মাথার কাছে এসে দাঁড়ায় আর আমার শরীরে একটি গাছের শেকড় ছুঁড়ে মারে। কিন্তু এত ঘটনা যে ঘটছে আমার সাথে, আমি না পারছি নড়তে, না পারছি গলা দিয়ে আওয়াজ বের করতে। যখন সেই বন মানুষটা ২ টা বন মানুষ ২ টা আর লোকটা চলে গেল, তখন আমি বিছানা থেকে উঠে যাই তাড়াতাড়ি। আম্মুকে ডেকে বলি সব। আম্মু বলে, "তুমি হরর ফিল্ম দেখো, তাই তোমার সাথে এরকম স্বপ্ন হয়তো ঘটেছে।" কিন্তু সেদিন একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেই ছোট ছেলেটি আসেনি। তারপর দিন থেকে আমি প্রচণ্ড সিক হয়ে যাই। প্রচণ্ড রক্তবমি করার কারণে হসপিটালে আমাকে ভর্তি করতে হয়। যেদিন আমি হসপিটালে ছিলাম, সেদিন রাতে ঘটে যায় আমার জীবনের সবথেকে খারাপ ঘটনা, যা অনেক ভয়ের এবং আমি যা কখনো ভুলতে পারব না। ঠিক রাত ৩টার দিকে আমার ঘুম ভাঙে। আমি আমার সামনে ৩টা অনেক লম্বা আয়না দেখতে পাই, যাতে সেই কালো আলখেল্লা পরা লোকটাকে দেখা যাচ্ছে। ৩টা আয়নায় একটা লোককেই দেখতে পাচ্ছি আমি। তারপর হঠাৎ আমি টের পাই যে আমি যে বেডে শুয়ে আছি, সেটা আস্তে, আস্তে উপরের দিকে উঠছে আর নামছে। যেমনটা লিফটে উঠলে অনুভব করি আমরা। আর সাথে, সাথে বেডটার ভাইব্রেশন হচ্ছে। আর ৩টা আয়নায় আমি সেই লোকটিকে দেখছি যে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া বিশ্বাস করেন, আমি শুধু ঘামছি, আমার গলা ফেটে চিল্লাচ্ছি, কিন্তু একটু আওয়াজ বের হচ্ছে না। এভাবে ৫ মিনিট এমন হলো আমার সাথে। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন সেন্স ফেরে, তখন পরিবারের সবাই, ডাক্তার, নার্স আমাকে ঘিরে ধরেছে। আমার মা কাঁদছে। তখন আমাকে সবাই বলে আমি নাকি হসপিটালের বাথরুমে পড়েছিলাম। সেখানেই আমাকে সেন্সলেস অবস্থায় পাওয়া গিয়েছে। আর হাত থেকে বের হচ্ছিল অনেক রক্ত। এসব শুনে আমার মাথা কাজ করছিল না। আমি এত সিক ছিলাম যে হাঁটতেই পারছিলাম না। তাহলে কিভাবে আমি বাথরুমে যাব? আর কাল রাতে আমার সাথে যা হয়েছে আমি তা সব বলেছি আমার বাবা-মাকে। তখন আমার মা খুব ভয় পেয়ে যায়। আর সেদিন আমি বাসায় চলে আসি। হসপিটালে আর ১ মিনিটও থাকিনি। আমার আম্মু আমাকে, আমার এক দাদু আছেন যিনি ইমাম এবং অনেক পরহেজগার লোক, এবং তার কাছে যেয়ে সব বলেন। তখনই আমাকে একটি তাবিজ এবং পানি পড়া দেন আর বলেন আমাকে ব্লাক ম্যাজিক করা হয়েছে। আ তিনি ২ দিন পর জানাবেন কে করেছে কাজটা। এই ২ দিন আমার সাথে কিছু হয়নি এবং দাদু জানান যে আমার সাথে যার রিলেশন ছিল সেই কাজটি করেছে, যাতে আমি একটা সময় পাগল হয়ে যাই। আমার ক্ষতি করার জন্য এই কাজটি করেছে সে। এরপর আমার উপর থেকে ব্লাক ম্যাজিক এর প্রভাব কাটতে শুরু করে। আমি আস্তে, আস্তে সুস্থ হতে থাকি। এখন আমি আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো আছি। আমার কোনো সমস্যা হয়নি। গুছিয়ে লিখতে পারিনি ভালোভাবে, তাই ক্ষমা চেয়েছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব, তার ছবি আপনারা ফেসবুকে আমাদের পেজে পেয়ে যাবেন। একটা অ্যাসাইলামের ছবি দিয়েছি। ছবিটা দেখতে থাকুন এবং ঘটনা শুনতে থাকুন। তাহলেই আপনি আসল ফিলটা পাবেন। তার আগে আমরা কিছুক্ষণ আগে বেশ কিছু ঘটনা কিন্তু বলেছি যে, মাথার কাছে একটা বাচ্চা দাঁড়িয়ে থাকে। মাথার কাছে বেটের লোকজন ঘুরে বেড়ায়। কালো আলকেল্লা পরা একজন লোক আপনার রুমের মধ্যে দরজা খুলে দাঁড়িয়ে থাকে, বা আপনি ঘুম ভেঙে যদি দেখেন যে মাথার কাছে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। কেমন অস্বস্তিকর একটা ব্যাপার না? আপনি চিন্তা করতে পারেন যে আপনি ঘুম ভেঙে এইরকম কোনো দৃশ্য দেখবেন। এইরকম কোনো দৃশ্যর জন্য কখনো কি আপনি প্রস্তুত? ভাবতে থাকুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই অ্যান্ড অল দ্য লিসনার্স অফ Both FM. Hope you are well. এবং তিনি বলছেন যে আজকে আমি আমার একটা কালেক্টেড স্টোরি অ্যাবাউট দ্য প্লেস হুইচ ইজ যেটা হচ্ছে আপনার মানে notoriously haunted in entire New Zealand, named King Seat Psychiatric Hospital, যা কিনা এর হরর ট্রেস অ্যান্ড হন্টিং ম্যাটার্স এর জন্য 1999 এ অ্যাবান্ডন ঘোষণা করা হয়। অর্থাৎ সেটা পরিত্যক্ত হয়ে যায়, রাইট? ফার্স্টেই এই লোকেশন সম্পর্কে একটু বলে নিতে চাই, তাহলে ঘটনাটা বুঝতে সহজ হবে। এটা হচ্ছে কারাকা, সাউথ অকল্যান্ডে মেইন হসপিটাল বিল্ডিং, জাস্ট পিছনে একটা মর্গের পাশে কিং সিট নার্সেস হোস্টেল। কিছু পিকচার্স আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুকে, এবং সেই লোকেশন বুঝতে তাহলে ইজি হবে। এবার আসা যাক মেইন ঘটনাতে। আমি ঘটনাটা কালেক্ট করেছি এই হসপিটালের একসময় ওয়ার্কিং একজন নার্সদের কাছ থেকে। তার নাম প্রকাশে আমি অনিচ্ছুক, বাট নামটা তিনি লিখেছেন, এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ায় তার নামটা না বলার জন্য রিকোয়েস্ট করছি। ফার্স্টের দিকে পেশেন্টদের ট্রিটমেন্ট করা হতো, বাট যা ছিল টর্চার বিকজ অফ নট হ্যাভিং নলেজ অ্যাবাউট মানে এই সমস্ত মানে ইলেকট্রিক শক দিয়ে পেশেন্টদের কীভাবে সুস্থ করা যায়, আদার হরেবল ট্রিটমেন্টস। তো
নাও ফার্স্ট যে মানে যে স্টার্ট করতে যে অ্যাসাইলাম বিল্ডিং, মেইন অ্যাসাইলাম বিল্ডিং আরকি। এখানে এই পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। শার্প স্ক্রিম যার মধ্যে অন্যতম, ইভেন এখনো অনেকেই পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনতে পায়, তীক্ষ্ণ চিৎকার। এবং অনেকেই যারা দেখেছেন এই জায়গাটা তারা বলেন যে নার্সটার মতো করে বলছি যে এটা হচ্ছে 1993 অর এরকম সময় একটা ঘটনা। তখন আমি জুনিয়র নার্স হিসেবে জব করি। ভিলা 4 এ পাশ দিয়ে আমি যাচ্ছিলাম অ্যান্ড ফার্স্ট এ দেখতে পাই অনেক ব্লাড স্পট which are old and but আমি শকড হই যখন ওয়ালের এক কর্নারে দেখতে পাই যে কিছু ব্লাড বের হচ্ছে। এটা মনে হচ্ছিল যে সিম লাইক ব্লাডস ওয়ার কামিং বাই ওই দেয়াল দিয়ে বেরিয়ে আসছিল কয়েকটা কিছু মনে হচ্ছিল। এবং বলে রাখা ভালো যে ভিলা 4 ইউজ করা হতো অ্যালকোহলিক পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য। আনফরচুনেটলি ম্যাক্সিমাম পেশেন্ট ওয়ার ডাইড এবং ম্যাক্সিমাম পেশেন্ট ডাইড অ্যান্ড বাকিগুলা ছিল হচ্ছে তাদের শিফট করা হয় অন্য এক মেন্টাল হসপিটালে অ্যান্ড ওই সময় ভিলা 4 এ কেউ ছিল না। এবং একটা পয়েন্ট আপনাদের একটু মাথায় দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসাইলামের যত ডেট অর্থাৎ যত মারা যেত মানুষজন ম্যাক্সিমাম ছিল সুসাইডাল, অর্থাৎ আত্মহত্যা করে মারা যেত তারা। আবার মোস্ট হন্টেড যে পার্টটা এই মর্গের সেটা বলি, সেটা হচ্ছে নার্সিং হোস্টেল থেকে স্ট্রেইট ওয়েটা দেখা যেত। এবং একদিন রাত 11টা-12টার দিকে হবে এবং কতটার সময় মনে করতে পারছি না। আমি কোনো এক কারণে লবিতে যাই এবং দেখতে পাই যে সামথিং ওয়াজ মুভিং ইনসাইড দ্য মর্গ। এবং ফার্স্টে ভাবলাম হয়তো কোনো ডেড বডি রাখার অথবা নেওয়ার জন্য কেউ হয়তো ভিতরে গেছে। বাট এরপর যা দেখলাম তা দেখার জন্য আমি হয়তো মানে কখনোই ওয়ার্ল্ডে কখনো কেউ প্রিপেয়ার থাকবে না। ইয়েলো লাইটসের আলোতে স্পষ্ট আমি দেখলাম একটা হলুদ লাইটের আলোতে আমি দেখতে পেলাম যে হসপিটালে ডেথ মানে একজন ডেথ পেশেন্ট কাফনের কাপড় পরা জাস্ট উঠে দাঁড়াচ্ছে। আবার তার চোখ এবং তার চোখ বন্ধ, কিন্তু সে উঠে দাঁড়াচ্ছে কাফনের কাপড় পরে, সাদা কাপড় পরে উঠে দাঁড়াচ্ছে। মুখে ভয়ঙ্কর টাইপের কেমন একটা হাসি লেগে আছে। এটা দেখার পর জাস্ট আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি। আমি জাস্ট ফেইন্ট হয়ে যাই। পরদিন আমি নিজেকে হসপিটালের নার্সিং কেয়ারে আবিষ্কার করি অ্যান্ড তারপর আমি আমার এক কলিগকে জিজ্ঞেস করলে তার কথা শোনার পর আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এবং কারণ এতদিন তো স্পিচ আমাকে মর্গের পাশে ফেইন্ট অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়। এবং এবং মানে এটা হচ্ছে যে এবং এক ওয়ার্ড বয় আমাকে বাঁচায় ওখান থেকে এবং নার্সিং কেয়ারে নিয়ে যায়। তখন আমার মাথায় সত্যিই কিছু কাজ করছিল না। বিকজ আমি ছিলাম লবিতে, মর্গ নিয়ে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। এবার আসা যাক নার্সিং হোস্টেলের ঘটনায়। এবং এখানে বেশ কিছু নার্স এই পর্যন্ত উইদাউট এনি রিজন সুসাইড করেছে। যার মধ্যে আমাদের খুব ক্লোজ এক ফ্রেন্ড ছিল। আগের দিন ও আমাদের সাথে খুব সুন্দর করে ভালোভাবে কথাবার্তা বললো। খুবই মানে খুশি, খুব ভালো আছে। এবং পরের দিন তার সুইসাইডের নিউজ পেয়ে আমরা খুবই শকড হয়ে যাই। ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ড, তার নামটা বলবেন না, তার সাথে। এবং একদিন রুমে একা ছিল ও। অ্যান্ড তখন প্রায় দুপুর ২টা বাজে। হঠাৎ আবিষ্কার করি আমরা যে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। অ্যান্ড আমরা চোখ খুলে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা মেন্টালি মানে কন্ট্রোল রাখতে পারি। সেটা ছিল একজন নার্সের ড্রেস পরা একটা মেয়ে এবং যে হচ্ছে ফাঁসিতে ঝুলছে। অ্যান্ড তার চুল দিয়ে মুখ ঢাকা। তার মুখ থেকে টপ করে ব্লাড পড়ছিল। এবং এই ব্লাড পরে ওই ফ্রেন্ডকে ফেইন্ট অবস্থায় আমরা রুম থেকে রেস্কিউ করে নিয়ে যাই। অ্যান্ড তারপর থেকে অনেক দিন সে মেন্টালি সিক ছিল। এবং এবার আসলে মর্গের ঘটনায় একটা ছেলে, সে মর্গের ডেড বডিজ তারা হচ্ছে ওটা ক্যারি করে নিয়ে আসে। এবং ৯টা বা ১০টা রাত এরকম একটা সময় একটা বডি সে ফ্রিজে রেখে বের হবে, এমন সময় সে হঠাৎ করে বুঝতে পারে যে মর্গের রাইট কর্নারে যেদিক কিনা ডোম, ওইখানে ইকুইপমেন্ট বা লোহার জিনিসপত্র, ওইখানে লোহার কিছু একটা শব্দ হচ্ছে। ফার্স্টে সে ভাবলো হয়তো কোনো পোস্টমর্টম হচ্ছে, ডোম কাজ করছে। বাট উইদিন আ মিনিট তার মনে হলো যে আজকে তো ডোম নেই। সো সে চেক করার জন্য যায় অ্যান্ড দেখতে পায় যে টেবিলে একটা বডি রাখা এবং সে কিছুতে মিলাতে পারে না। বিকজ সবগুলো ফ্রিজার লক করা ছিল অ্যান্ড কি থাকে অনলি তার কাছেই। বডি বের করতে হলে তার কাছ থেকে কি নিয়ে তারপর বডি বের করতে হয়। অ্যান্ড সে নিজেও কোনো বডি বের করে নাই। বিকজ সে পোস্টমর্টম করে এই সম্পর্কিত কোনো কাজ জানেই না। দেন
এটা কিভাবে সম্ভব? তারপর সে লাশ নিয়ে কাজ করে এবং অনেক যেহেতু এবং সে অনেক সাহসী ছিল। অ্যান্ড তারপর বডিটা সে স্ট্রেচার এর মধ্যে নিয়ে ফ্রিজারে নিয়ে যায়। অ্যান্ড তখন সে দেখতে পায় যে একটা উইন্ডো খোলা, জানালাটা খোলা এবং ওইখানে কোনো একটা মানে বডি নেই, বাট একটু আগেও সেটা ওখানে ছিল। অ্যান্ড সবগুলো জানালাই বন্ধ ছিল। এবার সে সত্যি ভয় পেয়ে যায় এবং তারপর সে যে নিজেকে আর ওইখানে সামলে রাখতে পারেনি। ফ্রিজ এবং আচ্ছা, একটা ফ্রিজ ছিল ওখানে এবং সেখানে সে রাখে এবং খুব ফাস্ট সে মর্গ থেকে বের হয়ে আসে। এখন আসা যাক অ্যাসাইলাম অ্যাবান্ডন্ড হওয়ার কয়েক ইয়ার্স পরের ঘটনায় এবং আমার বাসা এখান থেকে খুব একটা দূরে না। অ্যান্ড এটা আমার নিজের প্রত্যক্ষ করা এক ঘটনা এবং একদিন আমি এর পাশ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম। অ্যান্ড হর্টিকালচার এরিয়াতে রোড সাইড থেকেও দেখা যায়। যখন আমি পাস করছিলাম আমি ক্লিয়ার দেখতে পাই যে কয়েকজন লোক মেন্টাল পেশেন্টের ড্রেস পরা এবং তারা আ হাঁটছে। বাট অ্যাসাইলাম তো অ্যাবান্ডন্ড হয়ে গেছে বেশ কিছু বছর আগে। আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। বাট আমি খুব একটা মানে সাহসী না, তাই ভয় পাই অনেক এবং খুব স্পিডে গাড়ি নিয়ে এই এলাকা থেকে বেরিয়ে আসি। এবং আমাকে তারপরে তিনি লিখেছেন যে আমি আরো অনেক ঘটনা কালেক্ট করেছি এবং ঘটনাটা আমাকে যদি বলেন তাহলে আমি এগুলো পারতে পারবো। খুবই আনইউজুয়াল। এই ছিল আমার নিজের ঘটনা কালেক্ট করা স্টোরি অ্যাবাউট কিং সিট হসপিটাল। স্টুডিওতে যেয়ে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহাদ লিখেছেন অকল্যান্ড থেকে।